যখন আমাদের সম্মেলন চলছে তখনই আমরা খবর পেলাম খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই হুগলি জেলারই চন্দননগরের নারুয়া গ্রামের বাসিন্দা এবং খুবই প্রতিভাবান এবং সম্ভাবনায় নৃত্যশিল্পী সত্যেন্দ্র চট্টোপাধ্যায়। তার চেয়ে মর্মান্তিক হচ্ছে যেভাবে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর জন্য শোক। 9 মাস আগে তার বাবা ক্যান্সার রোগে মারা গিয়েছেন। বাড়িতে তার বাবা মায়ের আগের জেনারেশন আর মা ঠাকুমা, সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা। খবর পাওয়ার পরেই আমাদের ওই এলাকার যিনি এরিয়া সম্পাদক তিনি ওখানে ছুটে যান। তারপর পুলিশের কাছে যাওয়া হয়। গাড়ি পেয়েছে পুলিশ, কিন্তু একজন এমনি যেরকম পুলিশ করে আর কি, একটা গ্রেপ্তার দেখানোর জন্য একজনকে বসিয়ে রেখেছে। আজকের দিনে যখন স্মার্ট ওই কার্ডের কথা বলা হচ্ছে, গাড়ির রেজিস্ট্রেশনের, গাড়ি পেলেই নাম্বার পেলেই নাম ঠিকানা মালিক সব পাওয়া যায়। এইখানেই হচ্ছে দুষ্কৃতি এবং পুলিশের যোগাযোগ। ইফটিজারদের জ্বালাতন পশ্চিমবঙ্গের সীমানায়, তখনও সীমানা পার হয়নি, গয়ার জন্য যাচ্ছিল। তেল ভরে বুদবুদের কাছে পেট্রোল পাম্প থেকে যে বেরিয়েছে, ইফটিজাররা তারা করে। নারী নিরাপত্তা আরজিকর কাণ্ডের পরে ওই বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলায় সেই সময় আরজিকর সময় আদিবাসী মেয়ে অন্যান্য 3 জনের সঙ্গে এরকম শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণ হয়েছে। চেস করে তাদের গাড়িকে, কত সাহস হিন্দি সিনেমার স্টাইলে। তাহলে বোঝাচ্ছে এবার পুলিশ কেন খুঁজে পাচ্ছে না কাউকে, কেন এগোচ্ছে না। এখনো পর্যন্ত আমরা যা খবর পেলাম এখানে আসবার আগে পর্যন্ত, যে একজন এমনি ফালতু একজনকে বসে রেখেছে, কিন্তু বাকি হদিস পাওয়া যাচ্ছে না। গাড়ি পেলে তার মালিক পাওয়া যায় না। তার কারা ছিল এরা? ক্ষমতাসীন, ক্ষমতাবান, ক্ষমতাশালী, পুলিশের ছত্রছায়ায়, শাসক দলের ছত্রছায়ায়, জানা দরকার। এবং এতটা সাহস পেয়েছে, একজন তরুণীকে দেখলেই, সুন্দরী দেখলেই তার পেছনে ধাওয়া করতে হবে। আর তারপরে গাড়িতে এই অ্যাক্সিডেন্টটা হলো। এই ঘটনা আরেকবার আমাদের রাজ্যে ঘটে চলা নারী নির্যাতন, নিপীড়ন এবং তার সঙ্গে দাঁড়িয়ে বিশেষত নিরাপত্তার প্রশ্ন, নারী নিরাপত্তার প্রশ্ন এবং এই ধরনের দুষ্কৃতীদের বুকের পাঠা বেড়ে যাওয়া, আর পুলিশের নিষ্ক্রিয়তা এবং শাসক দলের ছত্রছায়া থাকলে কেউ কোনো অপরাধ, 7 খুন মা, এই প্রবণতাকে আরেকবার দিয়ে দিচ্ছে। কালকে যে কোনো দিন আপনার বাড়ির মহিলার সঙ্গে এরকম হতে পারে। আমাদের সম্মেলন আজকে 3য় দিন। প্রতিনিধিরা আলোচনা করেন। আমরা যে প্রতিবেদন পেশ করি সে আলোচনা শেষ হয়েছে। যারা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ফ্রন্ট থেকে, বিভিন্ন সংগঠন থেকে যারা কাজ করেন, তারা সেখানে প্রতিবেদনের উপর আলোচনা করেছেন। খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। অনেক সাজেশন এসছে। আজকের দিনের চ্যালেঞ্জকে গ্রহণ করার মানসিকতা বেড়েছে। আপসহীন সংগ্রামের কথা, নাছোড়বান্দা হিসেবে লড়াইয়ের মানসিকতা বেরিয়ে এসছে, ফুটে এসছে। এবং এরপরে করণীয় কি সেই ব্যাপারে অনেক পরামর্শ, মতামত এসছে। আমরা পেশ করব আজকে আগামী কর্মসূচি। এটা হচ্ছে পর্যালোচনা রিপোর্ট হলো। আগামী কর্মসূচি যা সাজেশন এসেছে তার ভিত্তিতে দাঁড়িয়ে এইবারই প্রথম। আগে আমরা একসঙ্গে প্রতিবেদন পেশ করতাম, আমাদের প্রতিবেদনে আগামী কর্মসূচি নেই। এখন এই বেলা অনুষ্ঠানে আমরা আগামী কর্মসূচি রাখবো। সেখানে এটা হচ্ছে আভ্যন্তরীণ গণতন্ত্র। প্রতিনিধিরা আজ রাত্রি থেকে কাল সকাল পর্যন্ত যদি সেখানে কোনো সংশোধনী চান সেগুলোকে তারা দেবেন। এবং যে প্রতিবেদন রেখেছিলাম প্রথম দিনে আমরা, যে প্রস্তাবগুলো রাখা হয়েছে, অসংখ্য প্রস্তাব, কালকে কিছু বলেছি, তারপর অনেকগুলো প্রস্তাব এসছে, তার উপরে যারা যা সাজেশন প্রতিবেদন দিয়েছেন, 100-র বেশি যে নানা রকমের মত এবং মতামত এবং সংযোজন, সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, সেগুলো এসছে। মানে একদম কমা ফুল স্টপ থেকে আরম্ভ করে বাক্য প্যারা পর্যন্ত আমরা সেগুলোকে আলোচনা করেছি সম্পাদক মণ্ডলীতে। আজকে সেই সংশোধনীগুলো রাখা হবে। আবার সেটা প্রতিনিধিদের কাছে সেটা গ্রহণ করা করবেন, কথা করবেন না, তাহলে মূল প্রতিবেদনটা
পরিবর্ধিত হবে, পরিমার্জিত হবে, আরো সমৃদ্ধ হবে। সেটা কালকে পুনরায় ওটা মতামতের জন্য রাখা হবে। এটা হচ্ছে আমি বললাম এই জন্য এই এলাবোরেট আভ্যন্তরীণ গণতন্ত্রের প্রক্রিয়া আছে। আমরা এই আপনাদের থেকে প্রেস কনফারেন্সে বেরিয়ে গেলে এর পরের সেশন আমাদের একটা স্পেশাল সেশন, এটা আমাদের সম্মেলনে এই প্রথম। সেখানে দাঁড়িয়ে আমরা এই বিভিন্ন ফেজে আগামী 3 বছর যে কাজগুলো করব, আগামী কর্মসূচি সেটা 26, 27, 28, এই 3 বছরে আমাদের কাজকর্ম, সেটাকে আমরা দিক নির্দেশ কি হবে, আমরা কাজটাকে কিরকম মিশন মোডে নিয়ে যাব এবং কিভাবে প্রজেক্ট বেস কাজগুলো করা হবে, তাকে কিভাবে রূপায়িত করব, ব্রাঞ্চ, এরিয়া, জেলা, রাজ্য, কার কি কাজ থাকবে, এই ভার্টিক্যালস আমরা ঠিক করব এবং তার সঙ্গে দাঁড়িয়ে হরাইজন্টাল আরো বেশি কোঅর্ডিনেটেড ওয়েতে এক সুরে আমরা কাজটা করতে পারি। মাঠে, বন্দরে, খেতে, খামারে, কলে, কারখানায়, হেঁটে, নেটে, সর্বত্র। সেটা এর চেয়ে বেশি আমি কিছু বলবো না, যখন এই স্পেশাল সেশন হবে সেখানে রাখা হবে। আগামীকাল জনসভা ডানকুনি স্পোর্টিং ইউনিয়ন মাঠে, ফুটবল মাঠে, এবং সেখানে দাঁড়িয়ে কমরেড প্রকাশ কারাত, আমি নিজে, কমরেড দেবলীনা হেমব্রম, কমরেড মীনাক্ষী মুখার্জি থাকবেন এবং তার সঙ্গে কমরেড দেবব্রত ঘোষ, অভ্যুদয় সম্পাদক এবং আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রাজ্যের সভাপতিত্ব করবেন। আগামীকাল গান শুরু হয়ে যাবে 2টোর সময়, তারপরে সমাবেশ শুরু হয়ে যাবে 2:30-এর মধ্যে। আপনাদের সবাই স্বাগত। সেখানে এই সিদ্ধান্ত যা বেরোবে কালকে ফার্স্ট হাফের মধ্যে ফ্রিল্যান্স সেশনে আমাদের এই কাজগুলো কমপ্লিট হবে, যা যা প্যারাফ্যামিলিয়া থাকে, তারপরে আমরা জনসভা সেগুলো ঘোষণা করব। সেখানে কালকে প্রেস কনফারেন্সে মিট হবে না, মাঠে দেখা হবে। কালকে আমরা পুরো ফর্দ এখানে শুনিয়ে দিয়েছি। বিশেষ প্রস্তাব হচ্ছে কৃষি যে সমস্যাগুলো আছে, এই সার নিয়ে, এই আলুর সিজনে আমরা দেখলাম বাজারজাত করতে করা, মার্কেট করা, প্রাইস পাওয়া, মজুরি, বেকারি, তার সঙ্গে দাঁড়িয়ে পরিবেশকে নষ্ট করা হচ্ছে। গঙ্গা ভাঙন থেকে আরম্ভ করে আমাদের নদীগুলো থেকে বালি চুরি হচ্ছে, গাছ কেটে দেওয়া হচ্ছে, জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছে, জঙ্গলের জমি চুরি হয়ে যাচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের প্রস্তাব হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গোটা দেশে যে হিন্দুত্ববাদী রাজনীতি করা হচ্ছে, তা আমাদের রাজ্য করা হচ্ছে। এবং সেটা এখন এই মুহূর্তে আপনারা দেখবেন, আগে আসাম ছিল, এখন উড়িষ্যা গভর্নমেন্ট পাওয়ার পরে উড়িষ্যা, আসামের সব সরকারি অফিসার, আমলা, মন্ত্রী এবং তাদের সঙ্গে পুলিশ এজেন্সি, তারা সক্রিয় হয়ে উঠেছে। এই যে পাগড়ি কাণ্ড দেখলেন আর মমতার শিব মন্দির প্রেম দেখলেন, আসলে এই সামনে রমজান মাস, তারপরে ঈদ এবং রামনবমী 1 সপ্তাহের মধ্যে। আমরা গতবারে রামনবমীর সময় দেখেছিলাম রিষড়া, এই জেলায়, আমরা দেখেছিলাম শিবপুরে, তার আগের বছরও দেখেছি কিভাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয়। বেলডাঙ্গে আমরা দেখেছি কার্তিক পুজোকে কেন্দ্র করে দাঙ্গা করা হয়েছে, দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে বেলডাঙ্গা হয়েছে। এই ভাগাভাগি রাজনীতি 26কে মাথায় রেখে বিজেপি এবং তৃণমূল প্রস্তুতি নিচ্ছে। আমরা আগে দাঙ্গা হলে তারপর শান্তির কথা বলতাম, শান্তি মিছিল করতাম, তাই কাজ আমাদের কমেছে। আমরা যে প্রস্তাব নিয়েছি, আমরা এখানে যে সিদ্ধান্ত নেব, কালকে দাঙ্গা হওয়ার আগে কমিউনিস্টরা, বামপন্থীরা, সিপিআইএমরা রাস্তায় থাকবে। সরকার দাঙ্গা ঠেকাবে না, কারণ বিজেপি তৃণমূল দুজনে বেনিফিশিয়ারি, ভাগাভাগি করে নি ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে। সেখানে দাঁড়িয়ে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ, বাংলায় যারা শান্তি চায়, মানুষের ঐক্য চায়, তাদের সবার কাছে আহ্বান থাকবে, লাল ঝান্ডার নেতৃত্বে আমরা দাঙ্গা রুখবো, দাঙ্গাকারীদের রুখবো। সেই প্রস্তাব আমরা গ্রহণ করি। আজকে চিকিৎসকদের সম্মেলন ছিল, বলেছেন দুনিয়ার ডাক্তারদের বেতন বাড়ানো 10,000 টাকা করে 15,000 টাকা। এমএলএ বেতন কত, মন্ত্রীর বেতন কত, মুখ্যমন্ত্রীর বেতন কত, কতটা বাড়িয়েছেন,
কে ক ঘন্টা কাজ করেন, কতটা জীবন বাঁচানোর জন্য আর জীবনকে শেষ করার জন্য কাজ করেন, কে কত, তারপরে এই বাড়ানো গল্পটা বলবে। আসলে এটাকে বলে ইংরেজিতে ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। বদলি করে দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, থ্রেট কালচার করছেন, রেজিস্ট্রেশন বাতিল করে দেবো বলবেন, পুলিশ ডাকবে, প্রতিবাদ কারা করেছে তাদেরকে চিহ্নিত করে নিয়ে অ্যাবিউজ করা হবে, আর তারপরে দেখে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বলবেন। এই চালাকি চলবে না। চিকিৎসকরা আন্দোলনের পথে আছেন, থাকবেন। কিছু চিকিৎসক প্রথম থেকেই আছেন, 10 বছর 12 বছর ধরে বিরোধীদেরকে মেডিকেল কলেজগুলোতে ঢুকতে দেওয়া হয়নি, এসএফআইকে সংগঠন করতে দেওয়া হয়নি, বামপন্থী কোনো সংগঠন করতে হয়নি, শুধু বিজেপি থাকবে, আরএসএস থাকবে, আর তৃণমূল থাকবে, আর কিছু আগমার্কা থাকবে। তারপরে দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে, আরজিকর কাণ্ডের পরে আরো বেশি করে থ্রেট কালচারের বিরুদ্ধে চিকিৎসকরা নেমেছেন, জুনিয়র ডাক্তাররা নেমেছেন। তাকে ভাগ করার জন্য চেষ্টা হয়েছে, পাল্টা সংগঠন তৈরি করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। কিছু সারেন্ডার করবে, বেশিরভাগ রাস্তায় নেমে তার অধিকারের জন্য লড়াই করবে, আমরা পাশে থাকবো, এই কথা বলতে পারি। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে সিপিএম এর আমলে কোন রকম স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়নি, তার আমলেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে। আমাদের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কার আমলে তৈরি হয়েছে? জেলায় জেলায় মেডিকেল কলেজ গ্রহণ করা, বানানোর পরিকল্পনা কবে গ্রহণ করা হয়েছে? মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, এই যে জেলাগুলোতে সম্প্রসারণ করা, আমি আরো নাম বললাম না। আমরা যেটা করেছিলাম একেবারে প্রাইমারি ইউনিট থেকে, সাবসিডিয়ারি হেলথ সেন্টার থেকে সর্বোচ্চ পর্যায়ে, আসলে স্বাস্থ্যটা ছিল দোরগোড়া। এটা বললো দুয়ারে সরকার, কিন্তু সরকার হবে কালীঘাটের দুয়ারে, স্বাস্থ্য হবে আর ডায়ন হারবারে। কেন লাখ লাখ লোককে চিকিৎসার জন্য ওই এমপি তামাশায় যেতে হয়? যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হতো, এর আগে কখনো হয়েছে? দরকার লেগেছে? তখনও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল এমপিদের এলাকায় একটা করে বছরে অ্যানুয়াল মেডিকেল ক্যাম্প করা। আমরাও করেছি। কত ভিড় হয়েছে? যেহেতু সাবসিডিয়ারি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল, তারপরে মেডিকেল কলেজ, তারপরে যেগুলো সুপার স্পেশালিটি আছে হসপিটাল, সেখানে যদি ব্যবস্থা থাকে তাহলে তো আলাদা করতে হয় না। আলাদা করে ক্যাম্প করতে হয় কেন? যখন খিদে থাকে। বামফ্রন্ট সরকার আসার আগে কাঙাল ভোজন করানো হতো, তারপর কেন হলো না? কারণ রাইট টু ফুড, বন্টন ব্যবস্থা, ফুড ফর ওয়ার্ক থেকে শুরু হয়েছিল। এখন শিক্ষার সামর্থ্য নেই, স্কুল শুকিয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্র নেই, ড্রপ আউট বাড়ছে। কালকে আমি বলেছি, তাহলে আরো এটা বাড়াতে হবে। স্বাস্থ্য শিক্ষা সর্বনাশ হয়েছে, এটা সিনিয়র চিকিৎসকরা বলেছেন। এই যে থ্রেট কালচার পাস করে এর থিসিস ও জমা দিচ্ছে, আরজিকর কাণ্ড তো সব একদম খোলাখুলি সামনে নিয়ে এসছে, এখন সব বলে কি লাভ? এবং ভেজাল স্যালাইন, বিষাক্ত স্যালাইন, ভেজাল ওষুধ সব বন্ধ করতে হলো। কার আমলে হয়েছে? কেন মানুষ এখন সরকারি হাসপাতালে বদলে প্রাইভেট হাসপাতালগুলো ভিড়ে যাচ্ছে? কত পার্সেন্ট মানুষ আগে সরকারি চিকিৎসা পেতেন আর কতজন বেসরকারি চিকিৎসায় যেতেন? আর 11 সালে পরে এখন কত মানুষ বেসরকারি চিকিৎসার উপর নির্ভরশীল এবং কত মানুষ সরকারি চিকিৎসার উপর নির্ভরশীল? দেখলেই হয়ে যাবে, বোঝা যাবে। এখন আর কেন এই সময়, সে করোনা হোক, যখন লোকে হাসপাতালে বেড পাচ্ছিল না, অক্সিজেন পাচ্ছিল না, এবং এখন হোক, ওই যে মমতা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল বলতে, সেটা আর বলেন না কেন? কোথায় গেল? বলেছিলেন না সব জায়গায় ইট কাঠ পাথরের ব্রিক্স অ্যান্ড মর্টার্সে বাড়ি করেছিলেন না? তাহলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল আর বলেন? এটা তো সেলফ ফেলিওর প্রমাণ। আর যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাও, এখান থেকে এই হুগলি জেলায় এখানে দাঁড়িয়ে ডানকুনি থেকে যে কোনো দিকে যাও, প্রাইমারি হেলথ সেন্টার এবং সাবসিডারি হেলথ সেন্টার গিয়ে যদি ডাক্তার, নার্স, ওষুধ, বেড পাও, যে কোনো স্টেট জেনারেল হাসপাতালে কত ডাক্তার আগে ছিল, নার্স কত ছিল, এখন কত আছে, বেডে অকুপেন্সি কি, চ্যালেঞ্জ করছি।
সাব ডিভিশনাল হসপিটাল। কত ডাক্তার ছিলেন, এখন কত ডাক্তার আছেন? কারণ নিয়োগ নেই ডাক্তার চিকিৎসকদের, কন্ট্রাকচুয়াল সব। এবং উনি এসেই তো প্রথমে হাসপাতালে আমার স্ত্রীর কোয়ার্টারে গিয়েছিলেন, যে উনি আছেন বলে, এবং অনেকে এখনো হয়তো সে বিশ্বাস করে মিথ্যা কথাকে, হাসপাতাল দখল করে গেছে বলে চিকিৎসা হচ্ছে না। আই চ্যালেঞ্জ নাও এনি মিডিয়া। তখন গেছিল কয়েকজন দালাল, দালাল শব্দটা ইচ্ছে করে, যাক ওখানে ওই হাসপাতালের ওই বাড়িটার ছবিটা তুলুক এখন গিয়ে, দেখবে কিরকম খান্ডার হয়ে পড়ে আছে। তারপরে ওটা হাসপাতাল কোয়ার্টার ছিল, তারপরে কোনো হাসপাতালে, ওই হাসপাতালে কোনো ডাক্তার আর রেসিডেন্ট ডাক্তার হয়নি, ইমার্জেন্সিতে রেসিডেন্ট পোস্ট ছিল একটা। সে কোয়ার্টার অবস্থা কি আছে দেখে নেবেন। যখন বলা ছিল বেড লাগানো হবে, হাসপাতাল বাড়বে, ওখানে গিয়ে দেখবেন এখন খান্ডার হয়ে আছে। যাকে আমি ব্যক্তিগত কথা বলি না, চ্যালেঞ্জে বললাম বলে, কারোর সাহস থাকলে গিয়ে ভিডিও তুলে নিয়ে আসুন। স্যালাইন কাণ্ডে ডাক্তাররা যেরকম পুলিশের, সরকারের রোষের শিকার হয়েছে, ডিএফআই, এসএফআই এর মহিলা সমিতির কর্মীরা জেল খেটেছে, অ্যারেস্ট হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মীনাক্ষী পর্যন্ত জামিন পরশুদিন হয়েছে মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে। রাস্তায় দাঁড়িয়ে পার্টি, ছাত্র, যুব, মহিলা তারা লড়াই করছে এবং করবে, সাধারণ মানুষ করবে। কারণ আগের আন্দোলনের সময়, আরজি করার পরে যেটা করেছিল, বিজ্ঞাপন দিয়ে হোক, কিছু দালাল পত্রপত্রিকা দিয়ে হোক, চিকিৎসক বনাম রুগীর পরিবার এই ঝগড়া লাগানোর চেষ্টা করা হয়েছিল। কত লোক মরে যাচ্ছে, কত চিকিৎসা হচ্ছে না, এখন আর কিছু লোক মরছে না, এখন আর কোনো খবর হচ্ছে না। তাহলে এখন দাঁড়িয়ে এই বিষ কাণ্ড, স্যালাইন, বিষাক্ত স্যালাইন এবং ভেজাল ওষুধ, এটা হচ্ছে চিকিৎসক, রুগী, রুগীর পরিবার, সাধারণ মানুষ, তারা তো এক সূত্রে বেঁধে গেছে, এখানে তারা ভাগ করতে পারবে না, স্টেট কালচার করছে। এই জন্য এই নিয়ে আরো বেশি জোরদার আন্দোলন করা সম্ভব হচ্ছে এবং হবেও। অবশ্যই মানুষ তো চাহিদাই রব ছিল। হাসপাতালগুলোতে আমাদের ক্যাম্প করতে হয়েছিল অনেকগুলো হাসপাতালের সামনে, যেখানে স্যালাইন পাচ্ছে না, বাইরে থেকে কিনতে হচ্ছে, ওষুধ পাচ্ছে না, সাপ্লাই বন্ধ করা হয়েছিল। এবং আজ পর্যন্ত কতদিন লাগলো ওদেরকে ওটাকে ব্ল্যাকলিস্ট করতে, আজ পর্যন্ত ধরা হলো না কেন ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে এবং বিষাক্ত স্যালাইন কোম্পানিকে কে অর্ডার দিয়েছিল, কে সার্টিফাই করেছিল? বিজেপি সরকার কেন্দ্রের এবং রাজ্যের সরকার দুজনে মিলে। এবং এই টেন্ডার কারা ভরেছিল, কে কমিশন খেয়েছিল, এগুলো তদন্ত হয়নি তো। ওই যে বললে কিছু কত মুখ বন্ধ করার জন্য কিছু টাকা দিলে হয়ে যাবে, লড়াই চলবে। প্রতিনিধি আলোচনা করেছেন, আজকে আমরা তাদের সংশোধনীগুলো নিয়ে সিদ্ধান্ত নেব, কালকে আমরা জবাবি ভাষণ দেব, তারপরেই তো বলতে পারবো। আমি তার আগে কি করে তোমাকে লিক করে দিই? আচ্ছা, বললাম আলোচনা মূলত হচ্ছে এই সময়কার, এই সময়ে যে চ্যালেঞ্জ আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে বাংলার, আমাদের শিক্ষায়, আমাদের স্বাস্থ্যে, আমাদের কলে কারখানায়, আমাদের বেকারত্বে, আমাদের যে জনজীবনের যে সমস্যাগুলো বিভিন্ন জেলা, বিভিন্ন এলাকায়, এবং সেগুলোকে নিয়ে স্থানীয় স্তরে, ভূমি স্তরে কীরকম আমাদের রেসপন্স, আমরা কি করতে পারলাম, কতটা করলাম, কতটা করতে পারলাম না, এইসবগুলো এখানে রেখাঙ্কিত হয়েছে। তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের সংগঠনকে বাড়ানোর জন্য আমাদের রিক্রুটমেন্ট, আমাদের সেখানে কোথায় খামতি, কোথায় বাড়তি, কোন অংশের মধ্যে আসছি, সামাজিক বিন্যাস, শ্রেণীবিন্যাস, এবং তার সঙ্গে দাঁড়িয়ে বয়সের ব্যাপার, লিঙ্গের ব্যাপার, এগুলোর উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। সেগুলো যারা যেখানে অ্যাচিভ করেছে সেগুলো বলেছে, যেটা উইকনেস আছে তারা বলেছে। শুধু সংগঠন তৈরি করা নয়, সংগঠনটাকে আন্দোলনমুখী করার জন্য প্রতিদিন স্থানীয় সমস্যা থেকে রাজ্যভিত্তিক, দেশভিত্তিক যে ব্যাপার আছে। দুই হচ্ছে বিজেপির যে বিপদ, আরএসএস এর যে বিপদ,
এখানে তৃণমূলের সন্ত্রাস, খুন, জখম, মিথ্যা মামলা, ভোট চুরি, লুট, কিন্তু তার সঙ্গে দাঁড়িয়ে বিজেপিও যা করছে, এখানকার স্টেট ইলেকশন কমিশন, ওখানকার সেন্ট্রাল ইলেকশন কমিশন, তাহলে এই তৃণমূলের সঙ্গে লড়াই থেকে সঙ্গে সঙ্গে বিজেপি বিরোধী যে মনোভাব মানুষের মধ্যে গড়ে তোলার জন্য এবং যে ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে, যে বিভাজন করা হচ্ছে এবং আখেরে দাঁড়িয়ে বিজেপি তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, তৃণমূল বিজেপির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, এইটাকে আরো পর্দাফাশ করার জন্য তার কোন কায়দায় করব, কেমন করব, সেসব নিয়ে আলোচনা হয়েছে। এবং সেটা করার জন্য আমাদের রাজনৈতিক বোধে আরো বেশি শানিত করতে হবে কমরেডদেরকে, মতাদর্শগত চর্চা, কারণ সিপিআইএম এর রাজনীতি আসে তার মতাদর্শের জায়গা থেকে, সেই মতাদর্শের চর্চাটাকে আরো বেশি বাড়াতে হবে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাকে আরো শানিত করতে হবে। এই প্রসঙ্গগুলো এসছে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপি যে আপনি যেটা বলছেন যে তারা সাম্প্রদায়িক ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তারা এক হয়ে যাচ্ছে, সেটাও দুর্নীতি আছে, কাকে বেশি দোষারোপ করবেন? আমরা আগে বলতাম কম্পিটিটিভ কমিউনালিজম, তোমার এই প্রশ্নের পর আমি বলতে পারি এটা হচ্ছে কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি কমিউনালিজম, একে অপরের পরিপূরক হচ্ছে। গোটা দেশে কারা করছে সাম্প্রদায়িকতা? আরএসএস কিভাবে নয়া ফাঁসিবাদী কায়দায় সমস্ত চরিত্রগুলো ফুটে উঠছে, স্বৈরতান্ত্রিক প্রবণতা, গণতন্ত্রকে শেষ করা, প্রেস স্বাধীনতা, ধর্মীয় জিগির তুলে মানুষকে ভাগ করা এবং অর্থনৈতিক শোষণ, দুটো আলাদা না। তোমার আগের প্রশ্নটাই ছিল এই যে কর্পোরেট কমিউনাল নেক্সাস, যেখানে দাঁড়িয়ে বেকারি, দারিদ্র, আয় কমছে, ব্যয় বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, আর মুনাফা বাড়ছে কিছু কয়েকটা মুসলিম ও মানুষের, এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এটা এই নেক্সাসটা এটা যখন সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করছে, মানুষ বলছে ওসব ভুলে যাও, একবার ডুব লাগালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে পরিবেশটা তৈরি করা হচ্ছে একটা টক্সিক এনভায়রনমেন্ট, সেখানে মানুষের মধ্যে সব ধরনের একটা ধর্মীয় যে জিগির তোলা হচ্ছে, সেরকম ধর্মীয় প্রবণতা বাড়ছে, মানুষকে বাস্তব যে সমস্যা, জীবন জীবিকার সমস্যা, তার থেকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। তাহলে আজকের এই চ্যালেঞ্জ গোটা দেশে, ন্যাচুরালি এটা বিজেপির জন্য, তৃণমূল হচ্ছে একটা ধর একটা অ্যাপেন্ডিক্স, বেঙ্গলে তাই করছে, একটু অন্য কায়দায়, একটু শব্দাবলী আলাদা, একটু ঝান্ডা আলাদা, কিন্তু যা যা বিজেপি অন্যান্য রাজ্যে গত 30 বছর ধরে করে এসছে, তৃণমূল তো এখানে তাই করছে। পাশে ত্রিপুরা উদাহরণ আছে, আসাম উদাহরণ আছে। তাহলে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমাদের আবাস যোজনা দুর্নীতি হোক, যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর বাড়ি, যাদের কাজ নেই বেকারি বিরুদ্ধে তাদের বিকল্প কি কর্মসংস্থান হতে পারে, শিক্ষা ধ্বংস হচ্ছে, বিকল্প শিক্ষা, স্বাস্থ্য বিকল্প ভাবনা কি, এই সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে ভবিষ্যতের যে চ্যালেঞ্জ, বাংলার ভবিষ্যৎকে রক্ষার জন্য সিপিআইএম এই বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আগে সিপিএমকে শক্তিশালী করা, বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলা এবং তার উপর দাঁড়িয়ে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা করে লড়াইটা জোরদার করা হবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। ধন্যবাদ। সেলাই বাহিনীর মেদিনীপুরে জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হবে, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিলেন সাসপেনশন তুলে নেওয়া হবে। কেন সাসপেন্ড করেছিলেন, কেন সাসপেনশন তুলে নিলেন, দেব না জানান্তি। কিন্তু আমি আগেই বলেছি ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। তিনি ভয় দেখিয়ে হয়নি, তখন বলে ইফ ইউ ক্যান বিট দেম জয়েন দেম। সব কালকে শেষ করার পর আমরা সব বলে দেবো তথ্য, কতজন আলোচনা করেছেন, কত মিনিট আলোচনা হয়েছে। আমি কাগজগুলো নিয়ে আসি, আমি সংখ্যাগুলো মনে রাখি না, রাফলি বলতে পারি 555 জন, তাতে প্রতিনিধি মূলত, তারপরে দর্শক, তারপরে কিছু স্পেশাল অ্যাক্টিভিটি থাকে, এই নিয়ে 555। তার মধ্যে 101 জন হচ্ছে মহিলা। আর বাকি কতজন আলোচনা করেছে, যেহেতু আলোচনা কিছু আরো বাকি আছে, কালকে আমরা সব বলে দেবো ওই জনসভায়। এটার বিরুদ্ধে আমরা প্রস্তাব নিয়েছি এবং এটা নিয়ে গত কয়েক মাস ধরে পাহাড়ে, ডুয়ার্সে, দার্জিলিং এ আন্দোলন হচ্ছে। কারণ
চা বাগানের জমিগুলোকে কর্পোরেটাইজ করা হচ্ছে, কর্পোরেটাইজ তুলে দেওয়া হচ্ছে। বিজেপি বিক্ষোভ করা দেখা, এটা বিজেপি পলিসি, গোটা দেশে তাই করছে। ন্যাচারাল রিসোর্সেস গুলোকে ন্যাশনাল মনিটারি কি বলে পাইপলাইন, মনিটাইজেশন পাইপলাইন করে সেগুলোকে রাস্তা, রেল লাইন, রেল স্টেশন সবই তো মনিটাইজ করছে। জঙ্গল, জমি, সমুদ্র উপকূল, তারই অংশ হিসেবে মমতা ব্যানার্জিও বাঁধের জমি, চা বাগানের জমি, পঞ্চায়েতের জমি, সরকারের জমি, দুদিন পরে পার্ক, খেলার মাঠ সব তুলে দেবেন তাদের হাতে। আমরা বলেছি ওখানকার চা বাগানের যারা গ্রামের বাসিন্দা, চা বাগানের শ্রমিক পরিবার, তাদেরকে জমি দিতে হবে এবং শিল্প গড়তে হবে, চা বাগানকে রিভাইভ করতে হবে আমাদের অর্থনীতির সঙ্গে। সেই নিয়ে লড়াই চলছে, বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে এবং সমস্ত ট্রেড ইউনিয়নগুলো একসঙ্গে হয়ে ওখানে লড়াই করছে। সেখানে বিজেপি কলকে পাচ্ছে না বলে এখানে টইচই করছে। রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি জমা দিল ইডি, এটা কি জ্যোতিপ্রিয় মল্লিককে চাপে ফেলার কৌশল? যখন অ্যারেস্ট করেছে তবে ছাড়লো কেন? ইডি, সিবিআই, তারপর হচ্ছে তোমার গিয়ে আরো বাকি সব যে এজেন্সি আছে তারা তৃণমূলকে চাপ দিচ্ছে নাকি? ছাপ দেখলে কি বোঝা যাচ্ছে কোনটা কমল ফুলের ছাপ আর কোনটা ঘাস ফুলের ছাপ? ওটা বোঝা যাচ্ছে না। কোনটা কলকাতা পুলিশ, কোনটা সিবিআই বোঝা যাচ্ছে না। অনুব্রত মণ্ডল থেকে কি রাকিবুল না বাকি ছিল, সেখান থেকে জ্যোতিপ্রিয় মল্লিক পরপর সব জামিন পেয়েছে চিটফান্ডের সময় থেকে, যেন এদের সুদীপ ব্যানার্জিরা জামিন পেয়েছিলেন। কোন ক্ষেত্রে একটা বিজেপি পদক্ষেপ নিয়েছে? সব অপরাধী, নারদা, সারদা, চিটফান্ড, এখন যে সমস্ত একটা কালীঘাটের কাকু, শিক্ষক নিয়োগের দুর্নীতি, কে কাকে চাপ ফেলেছে? 26-এর আগে আরএসএস সিদ্ধান্ত নিয়েছে না খাতা না বহি, যে মমতা কায় সোসাই হয়ে গেছে। আর না, আর বলবো না, হয়ে গেছে। আমি উঠে যাবো, ভালো হয়েছে প্রশ্ন মাঝখানে একটা লিমিট থাকবে, সম্মেলন চলছে আমাদের।